বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্টুডেন্টস, আশা রাখি ভালো আছো। সবাইকে পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউটনের গতিসূত্র, তাই তো? নিউটনের গতিসূত্রগুলো আলোচনার জন্য আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে নিট বল। এর আগেও আমরা কিন্তু নিট বল সম্পর্কে পড়ে আসছি এবং নিউটনের গতিসূত্রগুলো কিন্তু এর আগে আমরা পড়ে আসছি। তারপরেও আরেকবার আমরা জানতে চাই বা বলতে চাই, সেটা হচ্ছে নিট বল আমরা F দ্বারা সূচিত করতে পারি। একটি বস্তুর উপর এট এ টাইম একাধিক বল প্রযুক্ত হতে পারে। সকল বলের ভেক্টর সমষ্টিটাকে আমরা বলে থাকি নিট বল, ঠিক আছে? তাহলে আসো আমরা নিউটনের গতি বিষয়ক যে সূত্রগুলো আছে তার প্রথম সূত্রটা কি সেটা আমরা বলতে পারি। প্রথম বলার চেষ্টা করি। প্রথম সূত্র, নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র। এবং তোমরা নবম ও দশম শ্রেণী থাকতে কিন্তু গতি বিষয়ক প্রথম সূত্রটা শিখে আসছো। তোমরা শিখে আসছো কি, কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, এই তো। তো এই যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে, এই বাহ্যিক বলের জায়গাটা আমরা বলবো যে নিট বল প্রযুক্ত না হলে, একটু বাড়তি কথা, এছাড়া আর কিছু না। নবম ও দশম শ্রেণীতে যা শিখে আসতো সেই শিক্ষার বাহিরে অন্য কোনো কথা হচ্ছে না। সামান্য একটু বাহিরের কথা হচ্ছে, একটু বাড়তি কথা, বাহিরের না, একটু বাড়তি কথা হচ্ছে আমরা বস্তুর উপর প্রযুক্ত বলের জায়গায় বলবো যে নিট বল জিরো হলে, এইটাই তো। তাহলে কোন বস্তুর উপর, এই সূত্র বিবৃতি এটা তোমরা বই দেখে পড়ে নিও, বইয়ের ভিতরে আছে, খুব সুন্দরভাবে আছে। কোন বস্তুর উপর প্রযুক্ত নিট বল যদি জিরো হয় তাহলে কি ঘটনাটা ঘটে? নিট বল জিরো মানে হচ্ছে ত্বরণ জিরো। তাহলে যখন কোন বস্তুর উপর নিট বল জিরো হবে তখন তার ত্বরণের মান জিরো। ত্বরণের মান জিরো মানে হচ্ছে বেগটা থাকবে হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? এই ধ্রুবকের মান এটা কি জিনিস? যদি ভি এর ব্যাগটা, যদি বস্তুটা স্থির থাকে, ব্যাগ ধ্রুবক, এটার মানে কি? ত্বরণ জিরো, এটার মানে কি? এটা আগে দেখি। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার বা বেগের পরিবর্তনের হার। তার মানে এই ব্যাগটা ধ্রুবক থাকবে, বেগের কোনো পরিবর্তন হবে না। মনে করো একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। উদাহরণ দিই, একটা রিক্সা, ঠিক আছে? এটা রিক্সাটা আমি হয়তো রিক্সা আঁকবো না, আমি একটা ব্লকের মতো করে অঙ্কন করে রাখতেছি। এটা একটা রিক্সা, কল্পনা করে নেওয়া হচ্ছে, এই যেভাবে দেখানো হচ্ছে চিত্রের ভিতরে, এটা একটা রিক্সা। এই রিক্সাটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। কোন দিকে? তোমার হাতের বাম দিক থেকে ডান দিকে। তার বেগের মানটা কত? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এখন রিক্সালা তোমার প্যাডেল কিন্তু মারছে, তাই না? রিক্সালা এইভাবে 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 চালাচ্ছে, তার সামনের দিকে নিয়ে যাচ্ছে। রিক্সালাকে কিন্তু কি হচ্ছে, সবসময় একটি বল প্রয়োগ করতে হচ্ছে, সম্মুখমুখী বল। এই বলের মানটা হচ্ছে F1, ঠিক আছে? এখন এই F1 বলে তুমি কিন্তু রিক্সার ভিতরে চলতেছো, সবসময় তোমার কাছে কি হচ্ছে, স্মুথ একটা গতি, সমবেগে যাচ্ছে এমন মনে হচ্ছে। এইটা রিক্সালা তাহলে যে বলটা প্রযুক্ত করতেছে, আসলে সে ঘর্ষণ বলের সমান আর বিপরীতমুখী একটি বল প্রয়োগ করতেছে। তাহলে এই রিক্সার উপরে আরেকটি বল প্রযুক্ত হচ্ছে অটোমেটিক্যালি, সেটা হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে? এটা সমান আর বিপরীতমুখী ঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছে। তারপর এই রিক্সার একটা ওজন আছে, সেটা হচ্ছে নিচের দিকে ক্রিয়া হচ্ছে, এবং ধরে নিলাম সে ওজনটা মান হচ্ছে F3, এবং এই রিক্সার উপর অবিলম্বিত প্রতিক্রিয়া আছে, ধরে নিলাম সেটা হচ্ছে F4। হ্যাঁ, তাহলে এই যে এখন এই রিক্সাটার উপরে টোটাল কয়টি বল প্রযুক্ত হচ্ছে? 4টি বল প্রযুক্ত হচ্ছে। তাহলে 4টি বলের ক্রিয়ায় তোমার নিট বল কত আসতে হবে? নিট বল হয়ে গেল জিরো। মনে করো নিট বল জিরো। নিট বল জিরো মানে হচ্ছে তখন এই অবিলম্বিত প্রতিক্রিয়া ওজনের সমান আর বিপরীতমুখী হয়ে গেছে, একে অপরের প্রভাব নাকচ হয়ে গেছে। সম্মুখমুখী রিক্সার চাকা যে প্যাডেল মেরে 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 রিক্সাওয়ালা সামনের দিকে নিয়ে যাচ্ছে, সেটা কার সমান আর বিপরীতমুখী হয়ে গেছে? ঘর্ষণ বলের সমান আর বিপরীতমুখী হয়ে গেছে। এবং ঘর্ষণ বল সম্পর্কে 2-3টা লেকচার আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে দিয়ে আসছি, তোমরা ওইটা দেখে নিও, তাই তো? তাহলে সমান আর বিপরীতমুখী দিয়ে দিচ্ছে। তাহলে এই যে টোটাল 4টি বলের ক্রিয়ায় নিট বলের মানটা যদি জিরো হয়, তাহলে এই রিক্সার ত্বরণটাও কত হয়ে যাবে? জিরো। ত্বরণ জিরো হয়ে যাওয়ার মানে হচ্ছে এখানে ভি চলে আসবে কত? ধ্রুবক। ধ্রুবক মানের কথা হচ্ছে রিক্সাটা কত মিটার পার সেকেন্ড বেগে চলছিল? 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। তাহলে এটা সব সময় কত হচ্ছে? এই 10 মিটার পার সেকেন্ড বেগেই চলতে থাকবে। এটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল। যদি রিক্সাটা স্থির থাকতো, মনে করে এই, তাই তো? রিক্সাটা না, এটা মনে করো একটা বিশাল বড় কাঠের একটা গুড়ি কিংবা একটা বড় একটা ইট, হ্যাঁ, বা অন্য কিছু, তোমার বাড়ির কোন ফ্রিজ বা খাট, এরকম একটা এটা। তো এখন তুমি এই খাটটাকে তুমি কি করলে, এখানেও কি হচ্ছে তোমার সমান আর বিপরীতমুখী, এখানে তোমার কি হচ্ছে, তার ওজনটা কাজ করবে কোন দিকে? নিচের দিকে, না আগের মতো F3, এবং অবিলম্বিত প্রতিক্রিয়া কাজ করবে উপরের দিকে, ধরে নিলাম সেটা F4। এখন তুমি F1 পরিমাণ বল প্রযুক্ত করছো, তাহলে বস্তুটা তো স্থির আছে। আমরা জানি স্থিত ঘর্ষণ বলটা কি হচ্ছে?
যতক্ষণ স্থিত ঘর্ষণ বলটা কাকে বলে আমরা বলছি, মনে আছে কিনা দেখো এর আগের ক্লাসটা, যে গতিশীল হওয়ার আগ পর্যন্ত যে বলটা ক্রিয়া করছে ঘর্ষণ বলটা, সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ বল। এবং স্থিত ঘর্ষণ বলের মাত্রা হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং, অটোমেটিক এটা সেলফ অ্যাডজাস্ট করে ফেলবে। তাহলে F1 পরিমাণ বল সম্মুখমুখী, তুমি টান দিলা, তোমার খাটটাকে এইভাবে টান দিলা কিন্তু নাড়াতে পারলো না, তাহলে তোমার বলটা কোথায় গেল, হারিয়ে গেল নাকি? খামাখা তো এটা নষ্ট হয়ে যাওয়ার কথা না। অর্থাৎ তোমার এই বলের সমান আর বিপরীত মুখে আরেকটি ঘর্ষণ বল, যেটাকে আমরা বলে থাকি স্থিত ঘর্ষণ বল, সেটা উদ্ভব হয়ে গেছে, তাহলে F2। তাহলে এখন এটা কি হচ্ছে, সাম্য অবস্থার সৃষ্টি করে ফেলছে না? সাম্য অবস্থার সৃষ্টি করছে মানে হচ্ছে এইখানকার টোটাল সবকটি নিট বল কত হয়ে যাবে, 0 হয়ে গেছে, মনে করো নিট 0 সৃষ্টি হয়ে গেছে। 0 হয়ে গেলে তার ত্বরণের মানটা কত আসবে, 0। তাহলে ধ্রুবক বেগের মানটা চলে আসবে কত, ধ্রুবক। বেগের মানটা ধ্রুবক থাকার অর্থ এইখানে এই বস্তুটা তোমার খাটটা স্থির ছিল, তার মানে বেগের মান কত ছিল, 0 মিটার পার সেকেন্ড। তাহলে সে তোমার বল প্রয়োগ করার পর তার বেগের মানটা কত হয়ে যাবে, 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতেছে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতেছে। তাহলে একটা বস্তু গতিশীল থাকতে পারে যদি সেটা সমবেগে চলে। খেয়াল রাখবা, সমবেগে চলে তখন সেটা নিউটনের প্রথম সূত্র প্রযোজ্য। স্থির থাকলে তো অবশ্যই নিউটনের প্রথম সূত্র, এটা বোঝায় কষ্ট হয় না। কিন্তু যখন সমবেগে চলে তখন তুমি মনে করবে যে এখানে নিউটনের প্রথম সূত্র প্রযোজ্য হচ্ছে না, কারণ এখানে নিট বলটা কত চলে আসতেছে, 0 চলে আসতেছে। আচ্ছা, নিউটনের প্রথম সূত্র থেকে আর বেশি কিছু আমার এখন আপাতত বলার নাই। হ্যাঁ, তারপরও আরেকটি কথা আমি বলবো। আচ্ছা, যে কথাটা বলবো সে কথাটা বলেই ফেলি। নিউটনের প্রথম সূত্র আমাদেরকে কি কি জিনিস শিক্ষা দেয়? 1 নম্বর হচ্ছে যে বলের যে সংজ্ঞাটা আছে, বলের সংজ্ঞা। আসলে বলের সংজ্ঞা এটা আগেও অনেকে অনেক ভাবে দিয়েছে, কিন্তু নিউটনের প্রথম সূত্রটা একেবারে বলের একুরেট সংজ্ঞাটা দিয়ে দিয়েছে, তাই না? যে বাহ্যিক বল প্রয়োগ ব্যতীত স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল স্থির গতিশীল থাকে। তার মানে স্থির বস্তুকে গতিশীল করতে হলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে বল, গতিশীল বস্তুকে স্থির করতে যে জিনিসটা লাগে সেই জিনিসটা হচ্ছে বল, বা গতির পরিবর্তন করতে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে বল। মানে বলের যে ডেফিনেশনটা সেটাই হচ্ছে তোমার নিউটনের প্রথম সূত্রের একটা শিক্ষা। আরেকটা হচ্ছে জড়তার ধারণা, এবং জড়তার সম্পর্কে তোমাদের 9, 10-এ পড়ে আসতে বলে আমরা বাড়তি কথা এগুলা বলবো না। জড়তার ধারণা, এই যে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা সৃষ্টি হলো, বা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা সৃষ্টি হলো, এগুলোকে আমরা কি বলে থাকি, জড়তা বলে থাকি, তাই না? যে বস্তু যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয়ে থাকে জড়তা। আর জড়তা হচ্ছে 2 প্রকার, স্থিতি জড়তা, গতি জড়তা। স্থিতি জড়তা হচ্ছে যে স্থির বস্তু চিরকাল স্থির, তার মানে হচ্ছে এটা স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা হচ্ছে গতি জড়তা। এবং সেই সকল উদাহরণ তোমরা 9, 10-এ থাকতে শিখে আসছো, আমরা এটা বাড়তি যাবো না, শুধু মনে করিয়ে দিচ্ছি যে ওইটা যে চলন্ত বাসে তুমি কি হচ্ছে পিছনের দিকে হেলে যাও। পিছনের দিকে হেলে যাও কেন? কারণ তুমি বাসের সাথে কি হয়ে গেছে, হচ্ছে স্থির অবস্থান প্রাপ্ত হয়েছে, তখন আমার বডির নিচের অংশটা বাসের সাথে গতিশীল হয়ে গেছে, ঊর্ধ্বাংশ হয় না, ফলে কি হচ্ছে স্থিতি জড়তার কারণে তুমি পিছন দিকে হেলে যাও। আর বাসটা যখন থামে গতি জড়তার কারণে তুমি সামনের দিকে চলে আসো। তো ওইগুলো একবার পড়ার চেষ্টা করবা, আমরা আর ওই অংশটা যাব না। এখন আসো আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সূত্র তোমরা পারো না, এটা আবার আমিও এটাও মানি না, তোমরা 3টি সূত্রই খুব ভালোভাবে পারো, তাই তো? ভরবেগের পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। সেটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, তাই তো? তো মনে করলাম যে খুব ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে আমরা তো ভরবেগ সম্পর্কে আলোচনা করে আসছি, তাই না? তাহলে পি হচ্ছে কোন বস্তুর ভরবেগ। ভরবেগ কাকে বলে? বস্তুর ভর গুণন বেগের বেগ, এটাকে বলা হচ্ছে ভরবেগ। তাহলে ক্ষুদ্র পরিবর্তনের হিসাবে ভরবেগের পরিবর্তনকে আমরা কি বলতে পারি, যে ভরবেগের পরিবর্তন। না, লিখতেছি ভরবেগের পরিবর্তন। নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা একটু প্রতিপাদন করব, তারপরে আমরা বোঝার চেষ্টা করবো। ম্যাথমেটিক্যাল প্রতিপাদন আছে, আমরা করব। ভরবেগের পরিবর্তন এবং ক্ষুদ্র পরিবর্তন এটা হিসাব করছি, পরে আমরা একটু অন্যভাবে আলোচনা করব যে ভরবেগের পরিবর্তন হচ্ছে এত। আর ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে পরিবর্তন, আর এটা হচ্ছে পরিবর্তনের হার। হার মানে হচ্ছে সময়ের সাথে সাথে ব্যবকলন, না, পরিবর্তনের হার হচ্ছে ডিপি ডিটি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যদি হয় F, তাহলে আমাদের ডিপি ডিটি ইজ সমানুপাতিক F, এইভাবে বলতে হবে। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক।
এই জিনিসটাকে হচ্ছে গাণিতিক ভাবে নিউটনের দ্বিতীয় সূত্রের আর বিবৃতি। এই প্রথমে যেটা বলছি যে 19 যেটা ছিল যে ভরবেগের পরিবর্তন আর প্রযুক্ত বলের সমানুপাতিক, ওইটা হচ্ছে বিবৃতিটা লিখিত ভাবে ছিল, হ্যাঁ, ভাষাগত ভাবে, আর এটা হচ্ছে গাণিতিক ভাবে নিউটনের দ্বিতীয় সূত্রের বিবৃতি। তো আসো আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে একটা ধ্রুবক দিতে হবে, সেই ধ্রুবকের মানটা কত আসতেছে ডিপি ডিটি, এবং সেটা ধরে নিলাম কে সমানুপাতিক ধ্রুবক এটা, তাই তো। এখন আমরা কে এইখানে একটি কথা আছে, কথাটা হচ্ছে এই, আমরা আবারও নিউটনের দ্বিতীয় সূত্রটা আরেক দফা প্রমাণ করব না, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, বা এটাকে 2 নম্বর সমীকরণটা আপাতত দিয়ে রাখলাম। এগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, আমরা যা বলতে চাই সেই হিসাবে প্রয়োজন হবে আর কি। তো আসো আমরা এখন এই যে পি এর মানটা বসিয়ে দিই, পি এর মানটা বসিয়ে দিলে ডি ডিটি অফ এম ভি, কোথেকে পেলাম এম ভি, যে পি কাটা এম ভি লিখে রাখছি এখানে, সেখান থেকে পেয়ে গেলাম। তাহলে কত আসতেছে কে এফ। তাহলে এবার এটাকে আমরা ইউভি মেথড ডিফারেন্সিয়েশন, বাবা আমি ডিফারেন্সিয়েশন শিখাতে আসিনি, তোমরা ম্যাথমেটিক্সের স্যারেরা তোমাদেরকে খুব ভালোভাবে শিখিয়ে দিবে। দুইটি রাশি এখানে আছে এম আর ভি, তো একটি রাশিকে ধ্রুবক রেখে অপর রাশির সাপেক্ষে ব্যবকলন, তাই তো। তাহলে মনে করলাম এম কে ধ্রুবক রেখে ভি এর সাপেক্ষে ব্যবকলন ডিভি ডিটি, আবার ভি কে ধ্রুবক রাখলে এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ভি, তাহলে ডিএম ডিটি ইকুয়াল টু কে এফ। এগুলো আমি সব সমীকরণ দিয়ে দেবো এখানে, তোমার কি হচ্ছে এটাও আমি একটা সমীকরণ দিয়ে রাখি 3 নাম্বার। এগুলো আমাদের পরবর্তীতে দরকার হতে পারে, যদি দরকার হয় সেই ক্ষেত্রে কোত্থেকে পেলেন, এই জায়গা থেকে পেলাম। এখন যদি তোমার এম ধ্রুবক হয়, যদি এম ধ্রুবক হয় তাহলে কি ঘটনাটা ঘটে আমরা সেটা দেখতে চাই। যদি এম ধ্রুবক হয়, এম ধ্রুবক হলে ডিএম, এম মানে হচ্ছে ভর, আর ডিএম মানে হচ্ছে ভরের পরিবর্তন, আর এখানে লিখতেছে যদি এম ধ্রুবক মানে ভরের কোনো পরিবর্তন হবে না, তাহলে ডিএম মানে হচ্ছে ভরের পরিবর্তন, তাহলে ভরের পরিবর্তন নাই, জিরো। তাহলে এই অংশটা কত চলে আসবে, জিরো, ঠিক আছে, ভরের পরিবর্তন নাই। তাহলে এম ধ্রুবক করতে পরিবর্তন নাই, তাহলে জিরো হলে এই অংশটি টোটাল চলে আসবে কত, জিরো। তাহলে এম ডিভি ডিটি ইকুয়াল টু কে এফ। এবার আসো এখানে আমরা একটা দাগ দিয়ে বাকি অংশটা আমরা এখানে প্রতিপাদনের চেষ্টা করি। প্রথমে দেখো ডিভি ডিটি, এটা মানে কি হচ্ছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হার, আর সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে আমরা বলতে পারবো যে এম এই ডিভি ডিটির পরিবর্তে লেখা হলো ত্বরণ এ, আর এখানে কত আসছে কে এফ। আবার এখানে আমরা সাইড নোট দিয়ে দিচ্ছি যে এ সমান কত ডিভি ডিটি। এগুলো আমাদের গতিসূত্র চ্যাপ্টারে, গতিবিদ্যা চ্যাপ্টারে আমাদের স্যারে খুব ভালোভাবে দেখিয়েছে। এই জিনিসটা আবার আমি দেখেছি যে স্যারে এটা খুব ভালোভাবে দেখিয়েছে। এখন একক বলের সংজ্ঞা দ্বারা এই কে কে আমরা রিমুভ করতে পারি। একক বলের সংজ্ঞাটা কি, যে 1 নিউটন কাকে বলে, এই সংজ্ঞাটা দ্বারা আমরা কে এর মানটা বের করতে পারি। হ্যাঁ, এসআই পদ্ধতিতে 1 নিউটন কাকে বলে, যে 1 কেজি ভরের কোন বস্তুর উপর যে বল ক্রিয়া করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 নিউটন বলে। তার মানে হচ্ছে ভরের মান এখানে কত আসছে 1 কেজি, তারপর ত্বরণের মান কত চলে আসবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং বল F ইকুয়াল টু কত আসছে, বল F ইকুয়াল টু আসছে 1 নিউটন। সব কয়টা মান একক হলে আমরা এখানে যদি বসিয়ে দিই, এটা সমীকরণের নাম্বার দিই, নাম্বার হচ্ছে 3 নাম্বার, তাহলে 3 নাম্বারে হতে আমরা 3 নাম্বার সমীকরণে কে এর মান 3 নং হতে আমরা কে ইকুয়াল টু কত চলে আসবে 1। কে এর মানটা এবার 3 নাম্বারে বসাই দিলে আমাদের সমীকরণটা কত আসবে, 3 নাম্বার সমীকরণে কে এর মানটা আবার বসিয়ে দিলে এম এ ইকুয়াল টু এফ। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের একটি গাণিতিক রূপ, ঠিক আছে। এখন যদি এফ একটি মাত্র বল প্রযুক্ত হচ্ছে, একটি বল প্রযুক্ত না হয় একাধিক বল প্রযুক্ত হয়, তাহলে আমাদের এখানে হিসাবটা করতে হবে নিট বল, ঠিক আছে। সেক্ষেত্রে সামেশন অফ এফ, এটা আমাদের বুঝতে তো কোনো সমস্যা নেই, এই যে হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। এই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের যে গাণিতিক রূপ দিয়ে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব পরীক্ষার জন্য, অঙ্ক করার জন্য, সেইটাই হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা দেখো নিউটনের আসলে দ্বিতীয় সূত্রটা কি বলছে সেটা আমরা আবার বোঝার চেষ্টা করি। একটু মুছি। নিউটনের এক্সাক্ট দ্বিতীয় সূত্রটা হচ্ছে এটা, যে
বলছে যে বল, তোমরা জানো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আসলে নিউটনের দ্বিতীয় সূত্র কিন্তু এটা, মূলত এটা, ঠিক আছে। নিউটন কি তোমার কাছে কি মনে হয় যে ত্বরণের সংজ্ঞা জানতো না? ত্বরণ কাকে বলে এটা জানতো না? নিউটন তো ত্বরণ কাকে বলে ভালোভাবে জানতো, আমার তো অন্তত তাই ধারণা। তোমাদের কি মনে হয় সে ভরবেগের সংজ্ঞা জানতো, ত্বরণের সংজ্ঞা জানতো না? যদি নিউটনের সূত্র থেকে F = ma প্রতিপাদন করতে হয়, তাহলে আর আমরা কষ্ট করে নিউটন কষ্ট করে এভাবে বললো কেন ভরবেগের পরিবর্তনের হার? উনি ডাইরেক্ট বলতে হচ্ছে নির্দিষ্ট বস্তুর ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক, এভাবে বললেই তো হতো, কিন্তু সেভাবে তো বিবৃতিটা আসে নাই, আসছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে বৃহৎ সেন্সে যদি চিন্তা করি যে ভরবেগের পরিবর্তনের হার, তার মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করলে যে জিনিসটা পাবা সেটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের আসল অ্যাকচুয়াল গাণিতিক রূপ। আসলে এখানে ওই যে ভরবেগের পরিবর্তনের হার না, এইভাবে বলার একটা কারণ আছে। বস্তুর বেগেরও পরিবর্তন হতে পারে, ভরেরও পরিবর্তন হতে পারে। এই যে পি হলে তো ভরবেগ, তাহলে ভরবেগের পরিবর্তনের হার বা ভরবেগের পরিবর্তন এখানে এটা সমান হচ্ছে তোমার হয় এম গুণ এটা এইভাবে দিই পি = mv, তো তাহলে ভরেরও পরিবর্তন হতে পারে, বেগেরও পরিবর্তন হতে পারে। দুইটা ক্ষেত্রে ভরের পরিবর্তন হলেও ভরবেগের পরিবর্তন হবে, বেগের পরিবর্তন হলো ভরবেগের পরিবর্তন হবে না। দুই ক্ষেত্রে কি হচ্ছে তোমার ভরবেগের পরিবর্তন হতে পারে, যেভাবে হোক না কেন ভরবেগের এই পরিবর্তনটাই হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই তো। যেমন একটি ট্রাক মনে করো এভাবে যাচ্ছে, হ্যাঁ, ট্রাক এইভাবে যাচ্ছে, আমরা ট্রাকের কতগুলো চাকা আঁকতেছি, এইভাবে ট্রাক আঁকতে গিয়ে কি যেন এঁকে ফেলতেছি, কে জানি এটা ট্রাক না মনে হয়, আচ্ছা যাকে এটি ট্রাক, ইয়েস হয়ে গেছে। ট্রাকটা বালু ভর্তি, কিন্তু ট্রাকের নিচে একটা ছিদ্র পথ আছে, তাহলে ট্রাকটা মনে করো সমবেগে যাচ্ছে, এখানে ভি = মনে করো 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে সেটা সমবেগে যাচ্ছে। কিন্তু এইখান থেকে কি হচ্ছে, ট্রাকের এই যে এই ছিদ্রপথ দিয়ে বালু পড়ে যাচ্ছে, রাস্তার ভিতরে বালু পড়ে যাচ্ছে, ফলে ট্রাকের কি হচ্ছে ভরটা কমে গেছে। তাহলে ভরটা কমে যাওয়ার কারণে সে যদিও ধ্রুব বেগে যাচ্ছে, তার ভর বেগের কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে ভর বেগের পরিবর্তন হওয়ার কারণে এখানে কি হবে, এইখানে কি তুমি আর এই ট্রাকের এই উদাহরণের ক্ষেত্রে তুমি কি লিখতে পারবে F = ma? তুমি কি এটা, তোমার কি মনে হচ্ছে F = ma হবে এখানে? এখানে তো আর এর ব্যাপারটা আসতেছে না, কিন্তু ভরের তো ঠিকই পরিবর্তন হচ্ছে। আর ভরের পরিবর্তন হওয়ার কারণে এখানে বলের একটা ব্যাপার চলে আসতেছে, এবং এই ভরের পরিবর্তনটা কি হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক হবে, ইত্যাদি ইত্যাদি, যা যা তখন বলে আসছে, মেইন কথা হচ্ছে এটা। এবং তোমাদের বইগুলোর ভিতরে তোমরা দেখবে যে রকেটের উদাহরণটা দেখানো হয়। কেন রকেটের উদাহরণটা দেখানো হয় সেটা আসলে আমাদেরকে নিউটনের গতিসূত্র, দ্বিতীয় সূত্রকে বোঝানোর জন্য, যে রকেটের ক্ষেত্রে গতিশীল, আর জ্বালানি হচ্ছে কি রকেট থেকে নির্গমন হয়, জ্বালানি পিছন থেকে হয়ে যায়, ফলে রকেটের ভরটা কি হচ্ছে সময়ের সাথে 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 চেঞ্জ হতে থাকে। তাহলে রকেটের ভরটা যখন চেঞ্জ হতে থাকে, সেখানে তো ভরবেগের ব্যাপারটা আছে। নিউটন তো ওই জায়গায় রকেটের উদাহরণটা আমি তো দেখাবোই, বা তোমরা নিজেরও দেখবা, সেখানে কিন্তু F = ma ব্যবহৃত হয় না। কেন হয় না রকেটের ক্ষেত্রে, কেন হয় না? সেখানে নিউটনের দ্বিতীয় সূত্রে ব্যবহার আছে, কিন্তু কি যেন বলা F = ma ব্যবহার হয় না। তার মানে F = ma অলওয়েজ না, F = ma অলওয়েজ না, কিন্তু ভরবেগের পরিবর্তনের হার কি হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনটা অলওয়েজ। এই কারণে নিউটনের দ্বিতীয় সূত্রে ভরবেগের ব্যাপারটা চলে আসছে। আচ্ছা, আমরা তো জানি এখানে যে সমানুপাতিক চিহ্নটা আছে, সমানুপাতিক ধ্রুবকটা ছিল, এর মানটা k এর মান 1 চলে আসে, সেটাই এইভাবে চলে আসে। তাহলে এই k এর মানটা যদি 1 চলে আসে, তাহলে আমরা যদি এইভাবে করি যে এই যে 3 নাম্বার যে সমীকরণে, এই 3 নাম্বারের সমীকরণে k এর মান 1 বসাচ্ছি, দেখো এই যে 2 নাম্বারটা, এই যে তাহলে ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে 2 নাম্বারটা আসো, আমরা এখানে k এর মান 1 বসিয়ে দিচ্ছি, হ্যাঁ বসিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে। আর সময়ের সাথে সাথে খুব ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে তখন দেখতে পাবো dp dt, এটাও নিউটনের দ্বিতীয় সূত্র, ঠিক আছে। আর নিউটনের দ্বিতীয় সূত্রের এক্সাক্ট গাণিতিক ব্যাখ্যাটা, এই যে দেখো k এর মান 1 বসাচ্ছি, দেখে এটা মনে মনে আমরা মুছে ফেলতেছি, এক্সাক্ট সমীকরণের ব্যাখ্যাটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক সমীকরণ, এই যে এই 3 নাম্বার সমীকরণটা, ঠিক আছে। যদি ভরের পরিবর্তন, ভর ধ্রুবক থাকে, বেগের পরিবর্তন হয়, তাহলে কি হবে? যদি বেগ ধ্রুবক থেকে ভরের পরিবর্তন হয় কি হবে, বা দুইটার পরিবর্তন হলে কেমন হবে? 3 নম্বর সমীকরণটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের এক্সাক্ট ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। এত ঝামেলা তোমাদের নাই, একটি ঝামেলাই আমরা থাকবে, সেটা হচ্ছে F = ma। শুধু রকেটের যে ঝামেলাটা আছে সেটার ক্ষেত্রে একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে রাখছে, সেখানে বলা হচ্ছে যে নিউটনের
তৃতীয় সূত্র না, খুবই জনপ্রিয় একটি সূত্র এবং এই সূত্রটা বাংলাদেশের সকল স্টুডেন্টই জানে, তাই না? এবং এটা আবার ইংরেজিতে অনেকে বলে, খুব বলতে ভালোবাসে, তাদের আবার সায়েন্স পড়তে হয় না, বুঝতে হয় না, তারা কিন্তু এটা জানে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, ঠিক না? তো এগুলো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র এবং এগুলো খুব জনপ্রিয় বিষয় না। তা আমরা ওই বিবৃতিতে আর যাচ্ছি না, আমরা নিউটনের তৃতীয় সূত্রটা সম্পর্কে আমরা দুই একটা কথা বলবো বাড়তি, যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, তা আমাদের একটু ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য আমরা একটু বাড়তি কথা বলবো, এছাড়া আর কিছু না। আমরা একটা একটা করে বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করি। নিউটনের তৃতীয় সূত্রে আমাদের কি কি বলা হয়েছে সেটার উপর একটু আলোচনা করি। মনে করো এইখানে একটি ব্লক আছে, ঠিক আছে? ব্লকটা এইভাবে আছে, এই হচ্ছে ব্লক। আচ্ছা, ব্লকের ওজন টোজন ইত্যাদি দেখাবো, তারপরে এক একটা করে আমরা বৈশিষ্ট্যগুলো শিখেই তোমার নিউটনের তৃতীয় সূত্রটা আমরা শেষ করব। প্রথমে আসো যে নিউটনের প্রত্যেক কি আছে, ক্রিয়ারই একটি সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। এই ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপরে প্রযুক্ত হয়, এটা তোমাদের বুঝতে হবে এবং জানতে হবে, এইটাই মূল কথা। এই সূত্রের মূল কথা হচ্ছে 1 নাম্বার বৈশিষ্ট্য, যে এখানে 1 নাম্বার লিখলাম, লিখতেছি যে ক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপরে, দুটি ভিন্ন ভিন্ন বস্তুর উপর উপর প্রযুক্ত 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 হয়। এটা হচ্ছে তোমার 1 নাম্বার কথা। তাহলে আসো আমরা এই ব্লকের উদাহরণটা দেখি। এই ব্লকের উপরে এই মেঝে, এটাকে হচ্ছে মেঝে, এবি নামটা দিলাম, এটা হচ্ছে একটা ফ্লোর, মেঝে। এই এবি ফ্লোরটা এই ব্লকটাকের উপরে একটা বল প্রয়োগ করে এবং এই বলটার নাম হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। অবিলম্বিক প্রতিক্রিয়া আমরা আর দ্বারা সূচিত করে থাকি, সেটা হচ্ছে এই বরাবর আর, ঠিক আছে? এটা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। আর এই ব্লকের একটা ওজন আছে, এই ওজনটা হচ্ছে খাড়া নিচের দিকে mg, ঠিক আছে? তাহলে এই যে এইবার এই mg ওজনটা কার উপর প্রযুক্ত হয়েছে? বস্তুর উপর। অবিলম্বিক প্রতিক্রিয়াটা কার উপর প্রযুক্ত হয়েছে? বস্তুর উপর। আর এবং mg পরস্পর কার উপর প্রযুক্ত হয়েছে? একটি বস্তুর উপর নাকি দুইটি বস্তুর উপর? একটি বস্তুর উপরে। তাহলে এইটা কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল বলা যাবে? এটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল বলা যাবে না, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে কি দুইটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। কথাটা বুঝতে পারছো? তাহলে এখানে ক্রিয়া আর প্রতিক্রিয়া বল নাই, আপাতত এখন পর্যন্ত দেখানো হয়নি আর কি। আমরা এখন পর্যন্ত ক্রিয়া ও প্রতিক্রিয়া বলটা এখানে আমরা দেখাতে পারিনি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো এইখান থেকে যে এই কথাটাকে আরো কতগুলো কথায় বিভক্ত করা যায়, ঠিক আছে? যেমন এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, এই ক্রিয়া প্রতিক্রিয়া এখনো আমি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এখানে আমি কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বলটা এখনো দেখাতে পারি নাই, যদিও পারি নাই, তারপর আমি চেষ্টা করব যে এখনকার ইয়াটা যে ক্রিয়া প্রতিক্রিয়া 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 একই প্রকৃতির হবে, একই প্রকৃতির হবে, প্রকৃতির হবে, এটা হচ্ছে মাস্ট। 2 নাম্বার, এই উপরের একটা দুইটা জিনিসগুলো আমি বৈশিষ্ট্যগুলো একটা দুইটাই থাকবে, প্রথম 1 লাইন বা 2 লাইন বুঝলেই আমাদের নিউটনের তৃতীয় সূত্রটা বোঝা হয়ে যায়, ঠিক আছে? আর বাকিটি প্রয়োজন হয় না। হ্যাঁ, তো আসো প্রথমে যে ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় এটা বুঝি, তারপরে ক্রিয়া প্রতিক্রিয়া একই প্রকৃতির হবে। শুনো, এই মেঝেটা এবি ফ্লোর ব্লকের উপর একটি বল প্রয়োগ করে, সেটাকে আমরা অবিলম্বিক প্রতিক্রিয়া বলি, ঠিক আছে? অবিলম্বিক প্রতিক্রিয়া কাকে বলে? দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে আসলে স্পর্শতলের লম্ব বরাবর এক ধরনের বল অনুভূত হয়, সেটাকে বলা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। তাহলে ব্লককে এবি ফ্লোর একটি প্রতিক্রিয়া বল দেয়, অবিলম্বিক প্রতিক্রিয়া বল, তাহলে ফ্লোরও ব্লকটাও ফ্লোরের উপর একটি বল অবিলম্বিক প্রতিক্রিয়া হবে। তাহলে এই যে দেখো এইখানে আমি দিতেছি, যদিও এখানে কেন দিলাম, এই বরাবরই দেওয়া উচিত, লব্ধিটা একই বরাবর হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আমি দিলাম এই কারণেই দিলাম যে মানে এখানে mgটা লিখে রাখছি তো আগে থেকে, এই কারণে আমি দিলাম।
তাহলে এই যে এবার যে ইয়াটা দেখা গেল, এটা কি ধরনের বল? এটা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। এটা কে দিচ্ছে? এটা দিচ্ছে ব্লক। কাকে দিচ্ছে? ফ্লোরকে, মেঝেকে। এইটা কি? এটাও একটা অবিলম্বিক প্রতিক্রিয়া। এটা কে দিচ্ছে? ফ্লোর দিচ্ছে। কাকে দিচ্ছে? ব্লককে। তাহলে দেখো, এটাও একটা অবিলম্বিক প্রতিক্রিয়া, এটাও একটা অবিলম্বিক প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া একই প্রকৃতির হবে। তাহলে দেখো, এই যে একই প্রকৃতির হলো, এটাও অবিলম্বিক প্রতিক্রিয়া, এটাও অবিলম্বিক প্রতিক্রিয়া। এইটা অবিলম্বিক প্রতিক্রিয়া এবং এটা ওজন, এই দুইটা একই প্রকৃতির বল না। একই প্রকৃতির হলে বলের ব্যাপারটা একই প্রকৃতির আসবে। ওজনের প্রতিক্রিয়া ওজনেই। অবিলম্বিক প্রতিক্রিয়ার প্রতিক্রিয়াটা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। টানের প্রতিক্রিয়া টান। আন্তঃআণবিক বলের প্রতিক্রিয়া আন্তঃআণবিক বল। মহাকর্ষ বলের প্রতিক্রিয়া আসবে মহাকর্ষ বল। মহাকর্ষ বলের প্রতিক্রিয়া আন্তঃআণবিক বল হবে না। একটা মানে প্রত্যেকটাই হচ্ছে প্রতিক্রিয়া একই প্রকৃতির হবে। যে যেমন তার প্রতিক্রিয়া বলটা ঠিক একই রকম হবে। একেবারে সমান আর বিপরীতমুখী বল পেলেই সেটা যে প্রতিক্রিয়া বল এমন না। কারণ এমজি বলটা সমান কার হয়ে যায়? আর বলের। অবিলম্বিক প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী হয়ে গেছে, হয়ে গেলেও এটা কি হচ্ছে? অবিলম্বিক প্রতিক্রিয়া না। সরি, এটা প্রতিক্রিয়া বল না, ক্রিয়া প্রতিক্রিয়া এখানে না। ক্রিয়া প্রতিক্রিয়ার পেয়ারটাকে আমাদের বুঝতে হবে যে কোনটা ক্রিয়া কোনটা প্রতিক্রিয়া। তো সর্বপ্রথমে একটা জিনিস খেয়াল রাখবা যে ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে বলের নেচারটা, প্রকৃতিটা একই রকম হবে। ঠিক আছে? যদি স্থির বিদ্যুতের বল হিসাব করে, তাহলে স্থির বিদ্যুতের সমান আর বিপরীতমুখী যদি চুম্বক বল থাকে, সেটা প্রতিক্রিয়া বল হবে না। স্থির দুটি চার্জের মধ্যে আহিত কণার যে বলটা কাজ করে, কুলম্ব বল, এই কুলম্ব বলের প্রতিক্রিয়া বল হবে কুলম্ব বলই। সেখানে অন্য কোন বল সমান আর বিপরীতমুখী হলেও সেটা অবিলম্বিক প্রতিক্রিয়া না। সরি, কি বলি, বারবার ভুল করতেছি কেন? সেটা তোমার প্রতিক্রিয়া বল না, ক্রিয়া প্রতিক্রিয়া না। কথাটা বুঝাতে পারছি? এইখানে যেমন এখানে লেখা আছে ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তু। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপরে কিনা, বল দুইটা একই নেচারের কিনা। তখন তুমি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারটা, ক্রিয়া প্রতিক্রিয়া পেয়ারটা তুমি খুঁজে পাবা। এই দুইটি কথা খুব ভালোভাবে বুঝতে পারলে। তাহলে এখন এইখানে কিন্তু আর এবং এই আর দুইটা ভিন্ন বস্তুর উপর। এই আর প্রাইমটা কার উপরে কে অনুভব করতেছে? মেঝে। এই আর বলটা কে অনুভব করতেছে? ব্লক। তাহলে দুইটা ভিন্ন বস্তু মিলে গেছে। ক্রিয়া প্রতিক্রিয়া দুইটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়ে মিলে গেছে। আর একটা হচ্ছে একই নেচারের কিনা, এটা কি অবিলম্বিক প্রতিক্রিয়া, এটা কি অবিলম্বিক প্রতিক্রিয়া। তাহলে এই আর কে যদি ক্রিয়া বলো, আর প্রাইমকে তখন প্রতিক্রিয়া বলা যায়। ঠিক আছে? বুঝতে পারছো? আবার একটু ভিডিওটাকে পিছন দিকে টান দিয়ে, কারণ আমি অনেক জায়গায় আটকে গেছি বা বারবার অবিলম্বিক প্রতিক্রিয়াকে প্রতিক্রিয়া ইত্যাদি বলে ফেলছি, ওই জায়গাটায় একটু সমস্যা হতে পারে। তাহলে এত কথা এরপরে মূলত স্টার চিহ্ন দিয়ে রাখলাম। এগুলো হচ্ছে বস বৈশিষ্ট্য। এটার উপর আরেকটা স্টার, এই স্টারের উপর আরো 10 আছে। 10 মানে হচ্ছে এইটা একটা স্টার, দুইটা স্টার, তাহলে এটা 2 এর সাথে এখানে দেওয়া হলে কত আসলে 20 টাকার স্টার। আর এইগুলো হচ্ছে 50টা, তাহলে এটা হচ্ছে 200টা স্টার। ঠিক আছে? এই বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্য খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা। এই যে দেখো 3 নাম্বার একটা বৈশিষ্ট্য লিখলাম, এটা কোনো আমি বৈশিষ্ট্য লিখবো না। তাহলে আমরা এখান থেকে কি স্টাডি দেবো না। এখান থেকে দেখলাম ক্রিয়া বল আর প্রতিক্রিয়া। তাতে একটা জিনিস বুঝতে পারলাম, বল জোড়ায় 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 ক্রিয়া করে। এগুলো এমনি বোঝা যায়, জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, এগুলো এমনি বোঝা যায়। তাহলে আমরা এটা, কারণ যেখানে তোমার ক্রিয়া বল থাকবে সেইখানে প্রতিক্রিয়া থাকবেই। ক্রিয়া বল থাকলেই প্রতিক্রিয়া বল থাকবে, তবে তোমাকে খুঁজে বের করতে হবে কার কোনটা প্রতিক্রিয়া, সেটা কিন্তু অন্য হিসাব। তাহলে সবসময় খেয়াল রাখবে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, মানে যেখানে ক্রিয়া থাকবে সেখানে প্রতিক্রিয়া থাকবে। একই কথাকে আমরা বারবার, এখন হচ্ছে এই সকল কথাগুলোকে ভেঙে খাবো। ঠিক আছে? একই কথাকে বারবার বলবো। তারপরে আসলে 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা আছে, সে বৈশিষ্ট্যটা বলার চেষ্টা করি। এই 4 নাম্বার বৈশিষ্ট্যটা আবার স্টুডেন্টের জন্য, আচ্ছা 4 নাম্বার বৈশিষ্ট্য একটা ফালতু বৈশিষ্ট্য বলি, যে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ, এটা পৃথিবীর কোনো বইয়ের ভিতরে লেখা নাই, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এটা পৃথিবীর কোনো বইয়ের ভিতরে লেখা নাই, কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার একটি প্রশ্ন ছিল যে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি।
তো ওই জিনিসটা বলার জন্য আর কি আমি কষ্ট করে এটা লিখছি আর কি। কারণ দেখো ক্রিয়া এ বরাবর প্রতিক্রিয়া তার তাহলে এর অন্তর্ভুক্ত কোণ যদি হিসাব করি তাহলে 180 ডিগ্রিতে চলে আসে, তাই না? ওইটা বলে সমান আর বিপরীতমুখী, একদম সমান হবে, একদম বিপরীতমুখী হবে। এই যে বিপরীতমুখী শব্দটার কারণে চলে আসতেছে কি 180 ডিগ্রি, ঠিক আছে? এরপরে আসো, যখনই ক্রিয়া তখনই প্রতিক্রিয়া। 5 নাম্বার দেখো, যখনই এগুলা কোন স্টার আছে, বুঝতেছো কি আমি কি বলতেছি? যেগুলা বিগ বস, ঠিক আছে, বিগ বস গুলোতে স্টার দিয়ে দিচ্ছি। যখনই ক্রিয়া তখনই প্রতিক্রিয়া, তখনই প্রতিক্রিয়া, যখনই ক্রিয়া তখনই প্রতিক্রিয়া, ঠিক আছে? তো এটা আবার কি জিনিস? যখনই ক্রিয়া মানে এইখানে এই ব্লকটাই মেঝের উপরে যখনই বল প্রযুক্ত করছে তখনই তোমার কি হয়ে গেছে? প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েছে। একজন আগে হবে একজন পরে হবে এই ভাবনা ভুল। ক্রিয়া বল আছে দেখে প্রতিক্রিয়া বল আছে এই ভাবনা ভুল। তোমরা যদি বলো যে এই ব্লক এই মেঝের উপর বল ক্রিয়া করেছে বলেই মেঝে ব্লকের উপর প্রতিক্রিয়া বল দিয়েছে, এরকম চিন্তা ভাবনা করবা না। তুমি এখানে এক জোড়া বল আছে, একটাকে ক্রিয়া বলবা আর একটাকে প্রতিক্রিয়া বলবা। কে কার উপরে বল প্রযুক্ত করছে এটা না। এই যে মনে করো আমি এই কলম দিয়ে এখানে একটা সাউন্ড করলাম না, একটা বল প্রযুক্ত করলাম, হ্যাঁ, এইভাবে একটা বল প্রযুক্ত করলাম। তাহলে এই কলম দিয়ে আমি বল প্রযুক্ত করেছি কার উপরে? বোর্ডের উপরে। আর বোর্ড কার উপরে বল প্রয়োগ করেছে? কলমের উপরে। দুইটা ভিন্ন বস্তুর উপরে, একেবারে সমান আর বিপরীতমুখী, তাহলে সেটা ক্রিয়া প্রতিক্রিয়া ইত্যাদি আমি বললাম। কিন্তু তুমি যদি বলো যে আপনি স্যার কলম দিয়ে বোর্ডের উপরে আঘাত করেছেন বলেই প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হয়েছে, তাহলে তো আগে পিছিয়ে হয়ে গেল। আমি বল প্রযুক্ত করেছি বলেই প্রতিক্রিয়া বল, তাহলে তার একসাথে হলো না। যখনই ক্রিয়া তখনই প্রতিক্রিয়া, ঠিক আছে? এখন আমি আমার বলটার নাম যদি দিই ক্রিয়া, তাহলে ওর বলের নামটা দিব আমি দিব প্রতিক্রিয়া। আমি যদি আমার বলের নামটা দিই প্রতিক্রিয়া, আমি নিজেই দিব, তাহলে ওই বলটার নাম দেব ক্রিয়া। এই ছাড়া আর কিছু না। একটাকে ক্রিয়া বলবা আরেকটিকে প্রতিক্রিয়া বলবা, বুঝানোর জন্য। সমান আর বিপরীতমুখী এই শব্দটাকে বোঝানোর জন্য তুমি বলবা। এইখানে কে আগে কে পরে এইভাবে চিন্তাই করবে না, দুইটা একটা টাইম হয়ে গেছে, এইভাবে চিন্তা করবা। তারপরে দেখো যে 6 নম্বর বৈশিষ্ট্যটা, এই বলটা ক্রিয়া প্রতিক্রিয়া বলটা তোমরা দুটি বস্তু পরস্পরের স্পর্শে থাকবে বা না থাকবে তার উপর ডিপেন্ড করবে না। তাহলে অর্থাৎ আমরা যে দুই প্রকার বল পড়ছি, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল। তো স্পর্শ বল হচ্ছে তোমার কি হচ্ছে পরস্পরের টাচে থাকতে হবে না, তখনই কি হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বুঝাতে সুবিধা হয়। কিন্তু অস্পর্শ বলের ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া আছে। যেমন এইখানে দুটো M1 আর এখানে M2 ভরের দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল আছে। তাহলে M1 কিন্তু M2 কে টান দিবে কোন দিকে? এই দিকে টান দিবে, ঠিক আছে? M1 যে বলে টান দিচ্ছে তার হিসাবে যদি এইভাবে লিখি তাহলে আসতেছে যে G M1 গুণন M2 আর এবং এটা F ইকুয়াল আর স্কয়ার। এটা ডিরেকশনটা কোন দিকে? M2 টা টান দিচ্ছে কোন দিকে? M1 এর দিকে। M2 কে টান দিচ্ছে কোন দিকে? M1 এর দিকে। অনুরূপ ভাবে তুমি যদি চিন্তা করো M2 কিন্তু M1 কে টান দিচ্ছে, তাহলে সেই বলের মানটা কত আসবে? এই সেটাও F2, ডিরেকশন দিব না, ডিরেকশন দিলে আর ঝামেলা আসবে, এবং একই মান আসবে। তাই তো দেখো এইবার এইখানে M2 M1 কে টান দিচ্ছে কোন দিকে? এদিকে। M2 টান দিচ্ছে এদিকে আর M1 টান দিচ্ছে এদিকে, তাহলে এই দুটি বল বিপরীতমুখী হইল। একটা কথা, M1 বল প্রয়োগ করতেছে কার উপরে? M2 এর উপরে। M2 বল প্রয়োগ করতেছে কার উপরে? M1 এর উপরে। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা ভিন্ন বস্তুর উপরে প্রযুক্ত হয়েছে, এটা মিলে গেল। দুইটার মান কেমন? এই যে মানটা হচ্ছে সমান সমান, এটাও মিলে গেছে। কেমন হয়ে গেল? বিপরীতমুখী, এটাও তো মিলে গেছে। তাহলে মিলে গেলে এইখানে একটিকে তুমি ক্রিয়া বলতে পারবা আর একটিকে তুমি কি বলবা? প্রতিক্রিয়া বলতে পারবা। এখন তুমি কি বলবা যে M1 M2 কে আকর্ষণ করে বলেই M2 M1 কে আকর্ষণ করে, এটাকে তুমি বলবা কখনো? এটা তো তুমি বলবা না। তার মানে এখানে একটার নাম হবে ক্রিয়া আর একটার নাম হবে প্রতিক্রিয়া, ছাড়া কিছু না। তাহলে দুটি বস্তু কি হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া স্পর্শে, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকা বা
না থাকার উপর ক্রিয়া প্রতিক্রিয়া নির্ভর করে না। 7 নাম্বারটা হচ্ছে সর্বশেষ বৈশিষ্ট্য। 7 নাম্বার কোনো বৈশিষ্ট্য না, আসলে বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা দিয়ে আমরা ভেঙে ভেঙে খাচ্ছি। এখন 7 নাম্বারটাই এই বৈশিষ্ট্যটাই। দেখো, ক্রিয়া প্রতিক্রিয়া দুইটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়, ফলে ক্রিয়া প্রতিক্রিয়া একে অপরের প্রভাব নাকচ করতে পারবে না। তুমি এখানে চিত্রটার দিকে তাকাও, এখানে এই যে দেখো আর এটার অর্থ প্রভাব, এটা এখন আমরা মুছে ফেলি, হ্যাঁ, এমজিটা আর আমার এখন আর দরকার নেই। আর প্রযুক্ত হচ্ছে এটা, আর এইখানে এখানে হচ্ছে আর